আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ঘোষণা ছাড়াই রুশদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব হিমালয় ফ্রন্টে চীনের সঙ্গে পরিস্থিতি নাজুক, বিপজ্জনক বলছে ভারত। এদিকে পশ্চিম তীরে যুদ্ধাবস্থায় ইসরায়েলি অপরাধযোগ্য, ফিলিস্তিনিদের প্রতিরোধও বাড়ছে। এবং জানিয়ে দেব RQ-4 গ্লোবাল হক ড্রোন দক্ষিণ ও পূর্বে যাওয়ার আগে রোমানিয়ায় আকাশ সীমায় চক্কর দেয়, মিশনে এবার গ্লোবাল হক ড্রোন। জানিয়ে দেব জাতিসংঘ ভবনের সামনে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের বাসভবনে পুলিশের অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঘোষণা ছাড়াই রুশদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাশিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন বন্ধ থাকার পরও আবারও মার্কিন প্রশাসন এ প্রক্রিয়া শুরু করলো। শনিবার প্রকাশিত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এর আগে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পরপরই যুক্তরাষ্ট্র এমন উদ্যোগ নিয়ে কিছুদিন পর তা বাতিল করেছিল। তবে যুদ্ধের 1 বছরের মাথায় সেই উদ্যোগ আবারও চালু করেছে যুক্তরাষ্ট্র। তবে কোনো ঘোষণা দেয়নি দেশটি। গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে সম্প্রতি এক রাশিয়ান যুবক অভিবাসন নিয়ে কাজ করা এক মার্কিন অধিকার গোষ্ঠীর শরণাপন্ন হন। তিনি জানান তাকে জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার তোড়জোড় চলছে। এর পরপরই যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিষয়টি সামনে আসে। সেই যুবকের মতো অনেকেই রাশিয়া থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন গত বছর। এ স্রোত আরো শক্তিশালী হয় যখন রাশিয়া অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য পার্শিয়াল মোবিলাইজেশন শুরু করে। পরে সেই যুবক সহ আরো কয়েকজনকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে জোরপূর্বক রাশিয়ার ফেরত পাঠায় দেশটির প্রশাসন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বলেছে, মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যকরভাবে অভিবাসন আইন প্রয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন অনুসারে আইস, বাণিজ্যিক এয়ারলাইন্স এবং চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে অনাগরিকদের দেশ থেকে বের করে দেওয়ার অধিকার রাখে। মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আরও জানিয়েছে, নির্দেশনা অনুসারে আইস রাশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে। হিমালয় ফ্রন্টে চীনের সঙ্গে পরিস্থিতি নাজুক, বিপজ্জনক বলছে ভারত। 2020 সালের মাঝামাঝি ওই অঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 24 সেনা নিহত হয়েছিল। পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলে কিছু কিছু অংশে ভারত ও চীনের সেনারা একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে জানিয়ে সেখানকার পরিস্থিতিকে নাজুক ও বিপজ্জনক অবহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। ভারতীয় এক গণমাধ্যমে শনিবার তার মন্তব্যে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2020 সালের মাঝামাঝি হিমালয় অঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 24 সেনা নিহত হয়েছিল। কয়েক দফা কূটনৈতিক ও সামরিক পর্যায়ের আলোচনার পর সেখানকার পরিস্থিতি আপাতত শান্তই দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বরের পূর্বাঞ্চলের অনির্ধারিত সীমানায় পারমাণবিক শক্তিধর দুই এশীয় জায়ান্টের মধ্যে সহিংসতা দেখা গেলেও সেখানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখনো খুব নাজুক রয়ে গেছে, কারণ এমন কিছু জায়গা আছে যেখানে আমাদের উভয় পক্ষের মোতায়েন করা সেনারা খুব কাছাকাছি অবস্থান করছে। সামরিক দিক থেকে এটা বেশ বিপজ্জনক। ইন্ডিয়া টুডের সঙ্গে একান্ত আলোচনায় এমনটাই বলেছেন জয়শঙ্কর। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 2020 সালের সেপ্টেম্বরে তিনি এ সমঝোতার পৌঁছেছিলেন। তার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সীমান্ত বিরোধ না মেটা পর্যন্ত ভারত চীন সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরবে না বলেছেন তিনি। যেসব সমঝোতা হয়েছিল তা বাস্তবায়ন করার কথা চীনের, কিন্তু তা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত তথা 3 মাসেরও কম সময়ে 17 শিশু ও এক নারী সহ 88 জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় শহীদ হয়েছে। 2020 সালে কয়েকটি আরব সরকার বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে হানাদার ইসরায়েলি সেনাদের সন্ত্রাসী তৎপরতা বেড়েই চলেছে। সম্প্রতি গত ডিসেম্বর মাসে নেতানিয়াহুর নতুন সরকার ইসরায়েলে ক্ষমতাসীন হওয়ার পর থেকে ইসরায়েলি অপরাধযজ্ঞ আরও তীব্র হয়েছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার উগ্র ইহুদিবাদী সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী ইতমার বেনগুইর ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা অপরাধ তৎপরতা জোরদারের পদক্ষেপ নেয় ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযোগ্য কয়েক গুণ বেড়ে গেছে। অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো ও কথিত মানবাধিকারবাদী পাশ্চাত্য সরকারগুলো শিশুঘাতক
ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না। আরেকটি লক্ষণীয় বিষয় হলো গত 3 মাসেরও কম সময়ে ইসরায়েলি হানাদারদের সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ফিলিস্তিনিদের মধ্যে গাজা উপত্যকার কেবল 2 শহীদ ছাড়া অন্যরা সবাই পশ্চিম তীরের নানা শহরের ফিলিস্তিনি। অর্থাৎ পশ্চিম তীরে রীতিমতো যুদ্ধ চলছে। সেখানে সশস্ত্র ফিলিস্তিনি মুজাহিদদের সংখ্যা ক্রমেই বাড়ছে, কারণ ফিলিস্তিনের সবাই এখন বুঝতে পেরেছে যে দশকের পর দশক ধরে ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি বা আপোষ আলোচনা চালিয়ে ফিলিস্তিনিদের কোনো লাভ হয়নি, বরং তারা নানাভাবে বাড়িঘর ও জমিসহ জীবনও হারাচ্ছে। এই অবস্থায় ফিলিস্তিনি তরুণ প্রজন্মের মধ্যে জিহাদের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গেছে। আরকি-4 গ্লোবাল হক ড্রোন দক্ষিণ ও পূর্বে যাওয়ার আগে রোমানিয়ায় আকাশ সীমায় চক্কর দেয়। মিশনে এবার গ্লোবাল হক ড্রোন। কৃষ্ণসাগরে মার্কিন ড্রোনের ফ্লাইট আবারও চালু, তবে দূরত্ব বজায় রাখছে আমেরিকা। আবারও কৃষ্ণসাগরের আকাশে ড্রোন পাঠিয়েছে। গতকাল মার্কিন সামরিক বাহিনী ওই এলাকায় একটি গ্লোবাল হক ড্রোন পাঠায়। MQ-9 রিপার ড্রোনটি যেখানে বিধ্বস্ত হয়েছিল তার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এই ড্রোন উড়াউড়ি করে। ফ্লাইট ট্র্যাকিং সাইট বলেছে যে আরকি-4 গ্লোবাল হক ড্রোন দক্ষিণ এবং পূর্বে যাওয়ার আগে রোমানিয়ায় আকাশ সীমায় চক্কর দেয়। ড্রোনটি কৃষ্ণসাগরের পূর্বে কয়েকবার পাক দিয়েছে, তবে কখনোই ক্রিমিয়া ভূখণ্ডের 100 কিলোমিটারের কাছে যায়নি। কৃষ্ণসাগরের অংশে এই ড্রোনের মিশনই স্থায়ী হয় মাত্র 2 ঘন্টা। এর আগে সেখানে সাধারণত 12 ঘন্টা উড়াউড়ি করত। পরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে গ্লোবাল হক ফ্লোর ড্রোনের মিশন পরিচালনার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার ড্রোন বিধ্বস্তের ঘটনায় এই প্রথম এই ধরনের ফ্লাইট পরিচালনা করা হলো। তবে এর আগে পেন্টাগন বলেছিল যে রাশিয়ান নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের জন্য কৃষ্ণসাগরে আবারও ড্রোন পাঠানো হয়েছে। সূত্র পার্টস টুডে। জাতিসংঘ ভবনের সামনে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ। ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ এর সুইজারল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরা স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘ ভবনের সামনে ব্রোকেন চেয়ার স্কোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। 1971 সালে বাংলাদেশের গণহত্যা চালিয়েছিল পাকিস্তান। এরই প্রতিবাদ স্বরূপ এমন বিক্ষোভ করেন বাংলাদেশিরা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ANI। 1971 সালে বাংলাদেশিদের উপর পাকিস্তানের অত্যাচার এবং বিশ্বের নৃশংসতম গণহত্যার বিচার চাইতে এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির দাবিতে জাতিসংঘের কার্যালয়ের সামনে এসে জড়ো হন সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে জঘন্যতম গণহত্যার শিকার হয় বাংলাদেশিরা। এ ঘটনার 51 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত আন্তর্জাতিক মহলের স্বীকৃতি লাভ করতে পারেনি। এ ঘটনারই প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশিরা। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি জেনারেলরা ভারতীয় সেনাবাহিনীর এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সের কাছে আত্মসমর্পণ করে। এদিন ইমরান খানের বাসভবনে পুলিশের অভিযান। ইসলামাবাদে আদালতে হাজির হতে রওনা দিতেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। লাহোরে তার বাসভবন জামান পার্কে এবং এ অভিযানের নিন্দা জানিয়েছেন তিনি। ইমরান টুইট করে জানিয়েছেন, বাড়িতে তার স্ত্রী বশরা বেগম একা আছেন। তোষখানা দুর্নীতি মামলায় আজ শনিবার ইমরান খানের অতিরিক্ত জেলা ও সেশন জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। ইমরান খান টুইট করে লিখেছেন, পাঞ্জাব পুলিশ আমার বাড়ি জামান পার্কে হামলা চালিয়েছে। সেখানে আমার স্ত্রী